নমস্কার। এখন ঠিক সন্ধ্যে ৬টা আর ৬টা মানেই জেলার খবর। আজ জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা। আজ আলোচনার যে বিষয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্তর্গত উত্তর দিনাজপুরের অন্যতম জেলা এবং ১৯৯২ সালের ১ এপ্রিল পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে উত্তর দিনাজপুর। মূলত রায়গঞ্জ সদর মহকুমা ও ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত। জেলার সদর শহর হলো রায়গঞ্জ। জেলার মোট ৮টির মধ্যে ৭টি বিধানসভা নিয়ে এই কেন্দ্র। আর আজ আমরা আলোচনা করব এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়েই। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায় তোমাকে। আমরা আজকে যে আলোচনা করব রায়গঞ্জ লোকসভা নিয়ে, সেই রায়গঞ্জ লোকসভার মধ্যে প্রথমেই তোমার কাছে যে প্রশ্ন রাখবো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে নির্বাচন হয় বা কোন বিষয়ের উপর ভিত্তি করে সাধারণ মানুষ ভোট দেয়? দেখো, বাংলার যদি বলো উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বাংলাদেশ লাগোয়া যদি বলি, তো সেখানে যেমন একদিকে যেমন রয়েছে কোচবিহার আছে বাংলাদেশ লাগোয়া, ঠিক তেমনই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা। একটা সময় উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু পুরোটাই কিন্তু শুধু দিনাজপুর জেলা নামে পরিচিত ছিল। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দিনাজপুর জেলাটা ভাগ হয়ে যায়। একটা অংশ যেটা বাংলাদেশে চলে যায় দিনাজপুর জেলা নামে, আর পশ্চিমবঙ্গের সঙ্গে যেটা যুক্ত হয় সেটা পশ্চিম দিনাজপুর জেলা। এই পশ্চিম দিনাজপুর জেলার জেলা সদর ছিল বালুরঘাট। এবার ইসলামপুর থেকে বালুরঘাটের দূরত্ব অনেকটা বেশি, রায়গঞ্জ থেকে দূরত্ব অনেকটা বেশি, সেই কারণে কিন্তু জেলা ভাগের দাবি উঠতে থাকে। ১৯৯২ সালে 1 এপ্রিল এই জেলাকে ভাগ করা হয়। তার একটা উত্তর দিনাজপুর, একটা দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলা স্বাভাবিকভাবেই যেহেতু বাংলার এক প্রাণকেন্দ্রে আছে, এখানে তুমি যদি বলো বড় ইন্ডাস্ট্রি নেই, কর্মসংস্থানের প্রচণ্ড প্রবলেম। তারপরে বলো এই রায়গঞ্জ শহর যখন বালুরঘাট জেলা সদর ছিল, সে সময় পরে যখন রায়গঞ্জকে জেলা সদর করা হয়, তুমি দেখো শহরের মধ্যেই বাস স্ট্যান্ড রয়েছে, শহরের মধ্যে রেল স্টেশন রয়েছে, আদালত রয়েছে, থানা রয়েছে, বিভিন্ন বেসরকারি সরকারি ব্যাংক রয়েছে, তো সরকারি অফিস রয়েছে, অনেক বেসরকারি অফিসও রয়েছে। তো স্বাভাবিকভাবেই রায়গঞ্জ শহরের যানজটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তো স্বাভাবিকভাবেই তুমি জানো এই স্কুল কলেজের টাইমে কোনো দিন যদি ট্রেন ঢুকে যায়, তো সেখানে যানজটের প্রচণ্ড সমস্যা হয়। এতটাই সমস্যা হয় যে ছাত্রছাত্রীরা বা সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী সময় মতো পৌঁছাতে পারে না। এটা কিন্তু অত্যন্ত সমস্যা একটা। আর তাছাড়া বেসিক্যালি কর্মসংস্থান অন্যতম প্রধান ইস্যু। পাশাপাশি যদি দেখো ডালখোলা জ্যাম, এটা কিন্তু খুব বিখ্যাত, মানে খারাপের দিক থেকে বিখ্যাত, ভালো দিক থেকে নয়। কারণ ডালখোলাতে জ্যামে কেউ পড়লে সেটা মানে তার যে কতটা অসুবিধার মধ্যে পড়ে যে পড়ে সেই বুঝতে পারে। সুতরাং বাইপাস হয়েছে কিন্তু এখনও কিন্তু সেভাবে চালু হয়নি। তো ডালখোলা জ্যাম, কর্মসংস্থান, কৃষি একটা, কারণ এই যে সেচের জল কিন্তু এখানে পাওয়া কিন্তু বেশি। তো স্বাভাবিকভাবেই কর্মসংস্থান অন্যতম প্রধান ইস্যু এখানে উঠে আসে। একেবারে। দেখো, আমি তোমার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো। এই যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কিন্তু কখনোই তৃণমূলের ঘাঁটি হিসাবে পরিচিত নয়। সেক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণীর একটা জনপ্রিয়তা রয়েছে, জনপ্রিয়তার নিরিখে তিনি কিন্তু খুব পরিচিত একটা মুখ। সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কি জিততে পারবে? জিততে পারবে কিনা সেটা তো ভোটের ফলাফল বলবো। কিন্তু আরেকটা যেটা বললে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, সত্যি, কারণ তৃণমূল কংগ্রেস ৯৮ সালে তৈরি হওয়ার পর দীর্ঘ ১৩ বছর তো রাজ্যে ক্ষমতায়, কিন্তু কখনোই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র জিততে পারেনি। শুধু গত ২০১৯ সালে সেকেন্ড পজিশনে এসেছিল। তো এবারে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র জয়ের জন্য কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করেছে। তুমি জানো উনি কিন্তু একজন শিল্পপতি, প্রথমত শিল্পপতি, দ্বিতীয়ত উনি কিন্তু প্রচুর সমাজসেবামূলক কাজ করেন। আর সমাজসেবার জন্যই উনি কিন্তু গোটার শুধু রায়গঞ্জ নয়, উত্তর দিনাজপুর বলো, বাংলার যথেষ্ট জনপ্রিয় তার কিন্তু সমাজসেবামূলক কাজগুলো। তো স্বাভাবিকভাবেই কৃষ্ণ কল্যাণীর উপরেই বাজি ধরেছে তৃণমূল।
প্রথমবারের মতো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখার জন্য। তো এই জনপ্রিয়তা কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে সেটা ভোটের রেজাল্টে বলা যাবে। তবে কৃষ্ণ কল্যাণীর মতো প্রার্থীকে নির্বাচিত করায় আমি বলবো অনেকটা অ্যাডভান্টেজ তৃণমূল এই মুহূর্তে। কারণ যেন বাকি রাজনৈতিক দল কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে গত 10ই মার্চ, সেখানে বিজেপি গত 26 তারিখ, সম্ভবত 24 তারিখ বা 25 তারিখের এই যে ডিফারেন্সটা, এতটা সময় গ্যাপটা, এই সময়টাতে কিন্তু কৃষ্ণ কল্যাণী নিজের প্রচারে অনেকটা এগিয়ে গেছেন বাকিদের থেকে। তো সুতরাং স্বাভাবিকভাবেই অনেকটা অ্যাডভান্টেজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে। একেবারে দেখো, আমি আরও একটা বিষয়ে জানতে চাইবো যে দেখো, যেমন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, অন্যদিকে আমরা যদি দেখি বিরোধীদের বিজেপি প্রার্থী, সেখানে কার্তিক পালকে বিজয়ী প্রার্থী করা হয়েছে, এবং সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে জোট প্রার্থী করা হয়েছে আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। এই যে কার্তিক পাল এবং ভিক্টর, কৃষ্ণ কল্যাণী তুমি যেমনটা বললে যে জনপ্রিয়তা রয়েছে, জনপ্রিয়তার নিরিখে কৃষ্ণ কল্যাণী অতি পরিচিত মুখ, সেক্ষেত্রে এই কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ভিক্টর কিংবা কার্তিক পাল এদের এই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কতটা সমকক্ষ এরা? দেখো, এখানে যেহেতু বিষয়টা রাজনৈতিক, এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। যদি আমি রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে দেখি, এখানে কিন্তু আলী ইমরান রাম, যিনি কংগ্রেসের প্রার্থী ভিক্টর, উনি কিন্তু অনেকটা এগিয়ে। কারণ উনি টানা দুবারের বিধায়ক ছিলেন ফর্ট ব্লক পার্টির দুবারের বিধায়ক ছিলেন চাকুলিয়া থেকে। তো সেই তুলনায় কার্তিক পাল 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর উনি কিন্তু কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তো সেইখানে কৃষ্ণ কল্যাণী এর আগে কখনো রাজনীতি করেননি। তিনি 2020 সালে 2021-এর 24শে জানুয়ারি সম্ভবত তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সুতরাং এই অভিজ্ঞতার দিক থেকে বলবো ভিক্টর অনেকটা এগিয়ে। কিন্তু যদি দেখো সেই অভিজ্ঞতা, পুরনো অভিজ্ঞতা, কিন্তু বর্তমান যদি দেখি রাজনৈতিক উত্থান, সেখানে কিন্তু কৃষ্ণ কল্যাণী বাকিদের থেকে অনেকটা এগিয়ে। তার কারণ দেখো, উনি বিধায়ক হয়েছেন, বিধায়ক হওয়ার পর খুব এই যে অল্প সময়ে যে পরিমাণ উনি রায়গঞ্জে কাজ করেছেন, তো সেই তুলনায় বলবো তার কাজের নিরিখেই তো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সুনজরে আসা। সেখানে রায়গঞ্জ লোকসভার মতো একটা হাই ভোল্টেজ কেন্দ্রে তাকে টিকিট দিয়েছে। সুতরাং এদিক দিয়ে বলবো উত্থানের দিক থেকে কৃষ্ণ কল্যাণী বাকিদের থেকে অনেকটা এগিয়ে। কারণ উনি বিধায়ক হওয়ার পর রায়গঞ্জে যে সমস্ত কাজ করছেন সেগুলো তো যেমন রয়েছেই, সাধারণ মানুষের নজরে রয়েছে, পাশাপাশি দেখো যে অন্ন মমতা বইটি বের করানো, এটাও কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে পড়া বা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের নজরে পড়া। তো স্বাভাবিকভাবেই যদি দেখি আমরা রাজনৈতিক উত্থানের দিক থেকে, তো আলী ইমরান রাম ভিক্টর ওরফে কার্তিক, অন্যদিকে কার্তিক পাল, দুজনের তুলনায় রাজনৈতিক উত্থান বা অগ্রগতি যদি বলি, সেদিক থেকে কৃষ্ণ কল্যাণী বাকিদের থেকে অনেকটা এগিয়ে। আর জনপ্রিয়তা তো রয়েছেই, তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেন একজন শিল্পপতি হিসেবে। সুতরাং বাকিদের থেকে অনেকটা এগিয়ে গেলে ধারেই ভারে। একেবারে দেখো, আমি আরও একটা বিষয়ে বলবো তোমার কাছে, জানতেও চাইবো। আমরা দেখেছি যে বিরোধীরা বারবার ব্যঙ্গাত্মক সুরে বলেছে যে বিজেপির বিধায়ক তৃণমূলে, কৃষ্ণ কল্যাণীকে বারবার কটাক্ষ করেছে। সেক্ষেত্রে আমরা আজকে একটা ছবি দেখলাম যে কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিধানসভার যে অধ্যক্ষ তার কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছেন, এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি কিন্তু নিজের থেকেই ইস্তফাপত্র দিয়েছেন। সেক্ষেত্রে তিনি যে ইস্তফাপত্র দিলেন, এবং তিনি আরও জানিয়েছে যে তিনি এবার থেকে তার যে 3 বছরের অভিজ্ঞতা, তিনি সাধারণ মানুষ হয়ে সাধারণ যে সমস্ত জনগণ রয়েছে জনগণের কাছে ভোট চাইতে যাবেন। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কী বলবো? না, এটা অত্যন্ত একটা বলবো কৃষ্ণ কল্যাণী একটা মাস্টার স্ট্রোক এই মুহূর্তে। তার কারণ দেখো, উনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নেই, এটা তো সত্য। এবার বিধায়ক পদে ছিলেন, তো স্বাভাবিকভাবে বিরোধীরা তাকে কটাক্ষ করার একটা সুযোগ পেত, মোক্ষম সুযোগ পেত। যেই কটাক্ষ করার বলবো সেই ইস্যুটাই কিন্তু তিনি পুরোপুরি মুছে দিলেন একদম পরিষ্কারভাবে। তখন তিনি একজন আম আদমি সাধারণ নাগরিক হিসেবে যেমন যাবেন, তেমনই তার যে ব্যক্তিগত ইমেজ, একজন শিল্পপতি হিসেবে, সমাজসেবী হিসেবে, পাশাপাশি বিধায়ক হিসেবে তিনি 3 বছর যে কাজ করেছেন রায়গঞ্জে, কোনো অস্বীকার করার জায়গা নেই। তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেছেন।
তুমি যে দেখো ওনার ব্যক্তিগত উদ্যোগে যে অন্নপূর্ণা ভাণ্ডার রায়গঞ্জে চলে, এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। শুধু রায়গঞ্জে নয়, রায়গঞ্জের বাইরে অন্য এলাকার মানুষও বলে যে উনি খুব ভালো মানুষকে পরিষেবা দিচ্ছেন। সুতরাং এই দিক দিয়ে বলবো বিরোধীদের যে আক্রমণে দেখো গত আমরা যে পিছন দিকে তাকাই, বিরোধীরা আক্রমণ শুধু কিন্তু এই কারণেই কৃষ্ণ কল্যাণী করতো। কেউ বলতো না যে উনি কাজ করেননি উনার বা অন্য কোনো কিছু, তো সেসব কিন্তু কোনো ইস্যু নয়। ইস্যু একটাই যে উনি বিজেপির বিধায়ক, একটা আক্রমণ করতো। তো সেই আক্রমণের জায়গা কিন্তু তিনি নিজেই আজকে নিজে থেকেই করে দেন। এটা কিন্তু তার ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক হয়ে দেখা দেবে। একেবারে আজকে কিন্তু বিধানসভায় ইস্তফাপত্র দিয়েছেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূল প্রার্থী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী। তিনি কিন্তু ইস্তফা দিয়ে বিধানসভার বাইরে ঠিক কি মন্তব্য করেছিল আমি আমার পিসিআরকে বলবো একবার সেটা দেখানোর জন্য। গত 10ই মার্চ আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের মঞ্চে আমার নাম ঘোষণা করেছেন। আর সেই নিরিখে আমি আজকে আসলাম যে আমার বিধায়কের রেজিগনেশন পদ রিজাইন করেছি। আমি আগামী 2 তারিখে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিব। আর আমি যাতে আমার সব রকমের পদ থেকেই আমি রিজাইন দিয়েছি, যাতে সাধারণ লোকের কাছে আমি সাধারণভাবে গিয়েই ভোটটা চাইব, নিজের সমর্থন চাইব। রায়গঞ্জ যে হিসাবে মানুষের মধ্যে উৎসাহ, যে হিসাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে রায়গঞ্জে ব্যাপক বিপুল ভোটে জয় হবে, এটা নিশ্চিত। স্পিকার সাহেব শুভেচ্ছা জানিয়েছেন, আমি ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিলাম। কেননা স্পিকার স্যার খুবই মানে দয়াবান ব্যক্তিত্ব। হ্যাঁ, যখন আমরা যেটা বলেছি আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন উনি করেছেন। হ্যাঁ, অনেক কিছু জানতাম না, সেটা ওনার কাছে শিখেছি। তো উনি ভাবে নেন বিধানসভার স্পিকার হলেও হ্যাঁ, কিন্তু আমি মনে করি উনি আমার জন্য একজন গুরুজন আর শিষ্যর মতোই আমাকে উনি যতটা পেরেছেন শিখিয়েছে, আমি যতটা পেরেছি শিখেছি। পুরা দেশ জুড়ে একটা ষড়যন্ত্র রাজনীতি চলছে। হ্যাঁ, বিজেপির বাইরে যারা আছে তাদেরকে ভাবে নেন এইরকম মানে পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, এটা সবাই জানেন। আপনারা মিডিয়া আছেন, সংবাদ মাধ্যমে আছেন, শুধু যারা বিজেপির বিপরীত দিকে আছে তাদের সাথেই হচ্ছে। এতগুলো স্টেট আছে, বিজেপির কোনো স্টেটে কোনো দুর্নীতি হয়নি, এটা সাধারণ মানুষ জবাব দেবে, লোকসভায় জবাব দেবে নিশ্চিত। এবার আমরা একবার নজর রাখবো 2019-এর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল এবং সেখানে কি প্রার্থী ছিল সেদিকে নজর রাখবো। যেমন তৃণমূল প্রার্থী ছিল কানাইলাল আগরওয়াল, সেখানে ভোট পেয়েছে 4,51,078টি এবং অন্যদিকে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তিনি ভোট পেয়েছে 1,82,035টি। কংগ্রেস প্রার্থী তিনি ভোট পায় 83,662 এবং বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পায় 5,11,652। আবার একবার জানিয়ে রাখি, যে বিজেপি প্রার্থী তিনি 2019 সালে ভোট পেয়েছিল 5,11,652। অন্যদিকে তৃণমূল প্রার্থী ছিলেন কানাইলাল আগরওয়াল, তিনি ভোট পায় 4,51,074টি এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 1,82,035টি। কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি ভোট পেয়ে 83,662। সেক্ষেত্রে একটা বলে রাখার বিষয় যে বিজেপি প্রার্থী যেমন ছিলেন দেবশ্রী চৌধুরী, তার কিন্তু তিনি রায়গঞ্জের সাংসদ পদে ছিলেন, কিন্তু এই 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তাকে বদলি করা হয়েছে, তার পরিবর্তে সেখানে নতুন মুখ আনা হয়েছে কার্তিক পালকে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো সত্যদা, দেখো যে বিষয়টা তোমার থেকে জানতে চাইব, এই যে 2019-এর ফলাফল, এই ফলাফলের ওপর বেশ করে 2024-এর মানে 24-এর ফলাফল কি হতে পারে একটা অনুমান তোমার থেকে? অবশ্যই এটা পুরোটাই সম্পূর্ণই বলা যেতে পারে যে ভোটের পরেই তার ফল প্রকাশ করা যাবে এবং তারপরে সেটা বোঝা যাবে, কিন্তু আমি একটা অনুমান জানতে চাইছি যে 2019-এর নিরিখে কি হতে পারে। 2019-এ বিজেপি প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী। তুলনায় আমরা যদি দেখি তারপরে বেশ কয়েকটি নির্বাচন গেছে। 2021-এর বিধানসভা নির্বাচন, তারপরে পৌরসভা নির্বাচন, তুমি
তুমি জানো কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা 3টে পৌরসভা নির্বাচন হয়েছে, এরপর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এই 3টে নির্বাচন আমরা যদি দেখি, তৃণমূল কিন্তু অনেকটা এগিয়ে, ভোটের পার্সেন্টেজ অনেকটা বাড়িয়ে নিয়েছে। সুতরাং কিসের নিরিখে বলছো এগিয়ে? এখন ভোটের পার্সেন্টেজ হিসেবে আচ্ছা, তুমি যদি দেখো পঞ্চায়েত বেশিরভাগ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিন্তু তৃণমূলের দখলে। পাশাপাশি 3টে যে পৌরসভা, কালিয়াগঞ্জ, ডালখোলা, ইসলামপুর, এই 3টে পৌরসভাতেই কিন্তু তৃণমূল ক্ষমতায়। তো সুতরাং একটা রাজনৈতিক দল। পাশাপাশি দেখো 21-এর যে বিধানসভা নির্বাচন ছিল, উত্তর দিনাজপুর জেলার 9টি কেন্দ্রের মধ্যে আমরা যদি দেখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে 7টি পড়ে, 7টির মধ্যে 5টা কিন্তু তৃণমূল জিতেছিল। রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বিজেপি পেয়েছিল, কিন্তু বাকি 5টা কিন্তু তৃণমূলের দখলে। এই 5টা কেন্দ্রের আমরা যদি একটু ফলাফলের দিকে নজর দেখি, তো দেখো গোয়ালপুর কেন্দ্রে যেখানে গোলাম রব্বানী সাহেব, উনি মোটামুটি প্রায় 1 লক্ষ ভোটে জয় পেয়েছিলেন। সুতরাং এই যে ভোটের পার্সেন্ট ডিফারেন্সটা, এটা কিন্তু মারাত্মক। আর একটা জিনিস তোমাকে আমি বলবো, ইসলামপুর বিধানসভা কেন্দ্রে দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন ইসলামপুর কেন্দ্রে দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 56,631 ভোট। সেখানে কানাইয়ালাল লাগুরাল পেয়েছিলেন 60,976 ভোট। সুতরাং মাত্র 4,000 ভোটের ডিফারেন্স ছিল। তুমি দেখো এবার 21-এর ফলাফলে বলি, 21-এর ফলাফলে তৃণমূল কংগ্রেস পায় 1,01,31 ভোট, সেখানে বিজেপি পায় 62,691। সুতরাং এই যে ভোটের পার্সেন্টেজটা, এটা কিন্তু নেহাত কম নয়, এটা কিন্তু অনেকটা তৃণমূল বাড়িয়ে নিতে পেরেছে। এবার দেখ গোয়ালপুরে গোলাম রব্বানী সাহেব পেয়েছিলেন 1,05,649 ভোট, সেখানে বিজেপি পায় মাত্র 19,391 ভোট। সুতরাং এই যে ভোটের ডিফারেন্স, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পঞ্চায়েত বলবো, পৌরসভা বেশিরভাগটাই তৃণমূলের দখলে। তৃণমূলের যে সংগঠন, গ্রাউন্ড স্তরের সংগঠন, সেটাও কিন্তু অত্যন্ত মজবুত বাকিদের থেকে। একটা সময় এই রায়গঞ্জ কিন্তু কংগ্রেসের গড় ছিল। তুমি জানো এখান থেকে জিতে দীর্ঘদিন সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী। পরবর্তীতে মোহাম্মদ সেলিম এখান থেকে জয় পান। এরপর বিজেপি, এই মুহূর্তে যদি আমরা দেখি, তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এবং তৃণমূলের দাপট। ভিক্টরকে প্রার্থী করে কংগ্রেস একটা একটা সংখ্যালঘু সমীকরণও বলা যেতে পারে, একটা তাস খেলার চেষ্টা করেছে। ভিক্টর কতটা ভোট টানতে পারবে তার নিজের কেন্দ্র চাকুলিয়া বলো, গোয়ালপুকুর থেকে, সেটা একটা ব্যাপার। কিন্তু বলবো, যদি আমরা দেখি রাজ্যে গত কয়েক বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সবসময় যেমন সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন, তেমন সংখ্যাগুরুদের পাশে দাঁড়িয়েছেন। কখনো মন্দিরে যান, মসজিদে যান। সুতরাং তার যে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিটা, এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। কারণ ভিক্টর নিজেকে সংখ্যালঘু প্রমাণ করে কতটা টানতে পারবেন বা তাকে কতটা মানুষ বিশ্বাস করবে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় সংখ্যালঘুদের পাশে থেকেছেন, উনি কিন্তু নির্দ্বিধায় এটা কিন্তু স্বীকার করেন। তো স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু ভোট ভাগ ভিক্টর কতটা করতে পারবেন, কতটা ভোট টানতে পারবেন, সেটা ফ্যাক্টর। কিন্তু বলবো গ্রাউন্ড স্তরে যদি বলো, তৃণমূল কংগ্রেসের সংগঠন বাকিদের থেকে অত্যন্ত স্ট্রং, অনেকটা বেশি স্ট্রং। এমন অনেক বুথ আছে যেখানে হয়তো কংগ্রেসের বুথ সভাপতি পাওয়া যাবে না, বিজেপির বুথ সভাপতি পাওয়া যাবে না, কিন্তু সেখানে দেখো পঞ্চায়েতের হয়তো তৃণমূল কংগ্রেসের দখলে। সুতরাং এদিক দিয়ে বলবো তৃণমূল প্রার্থী বাকিদের থেকে অনেকটা এগিয়ে। একেবারে। দেখো, তোমার কাছে আমি আরও একটা বিষয় জানতে চাইবো, যে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তৈরি হয়েছে যে পশ্চিমবাংলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মূলত তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীদ্বন্দ্ব বারবার কিন্তু প্রকাশ্যে এসেছে, অন্তর্দ্বন্দ্ব। সেই অন্তর্দ্বন্দ্বের জেরে এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়তে পারে বলে মনে করছো? দেখো, রাজনৈতিক দল যত বড় হবে, দলে কিন্তু গোষ্ঠী ততটাই বেড়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাতে যেমন রয়েছে, উত্তর দিনাজপুর জেলাতেও তেমন রয়েছে। কিন্তু আমাকে একটা কথা আমি বলে রাখি, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কিন্তু পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস, অন্তত প্রথমবার জেতার জন্য। সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা গোষ্ঠী আছে, তুমি দেখো গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু মেটার দিকে। আমরা যদি দেখি, ইসলামপুরের যিনি পৌরসভার চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল লাগুরাল এবং ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এই দুজনের বিবাদ কিন্তু দীর্ঘদিনের। তো কৃষ্ণ কল্যাণীর সমর্থন দেখো, একসঙ্গে কিন্তু দুজনে হেঁটেছেন, তার সঙ্গে রোড শো করেছেন।
সুতরাং এটা হয়তো সর্বোচ্চ নেতৃত্ব খুব স্ট্রিক্টলি বিষয়টি হয়তো মেনটেন করার চেষ্টা করছে, যার জন্য কিন্তু এই গোষ্ঠী কোন্দল কিন্তু থেমেছে। এবার যদি এখানে কানাইয়ালাল আগরওয়াল প্রার্থী হতেন বা অন্য কেউ প্রার্থী হতো তাহলে হয়তো গোষ্ঠী কোন্দল থাকতো, কিন্তু আব্দুল করিম বাবু কিন্তু তিনি একেবারে সত্যজিৎ দা, তোমার কাছে আমি আবার আসবো। এই এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেখো সত্যতা, তোমার কাছে আমি আর একটা বিষয় জানতে চাইবো যে এই যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী একাধিক জনমুখী প্রকল্প তৈরি করেছে সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, সাধারণ মানুষ যাতে উপকৃত হতে পারে, সেক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কতটা প্রভাব পড়তে পারে? মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প রাজ্যে অনেকগুলো চলছে, যার মধ্যে অন্যতম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, এটা কিন্তু সব থেকে চর্চিত। তো এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাড়ির মহিলারা পাচ্ছেন। একটা জিনিস খেয়াল করবে, তৃণমূল কংগ্রেসের সভা বলো, সমাবেশ বলো, যে কোনো এতে মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, প্রচুর পরিমাণে মহিলা কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। সুতরাং এই যে যদি বলি এটা কিন্তু ভোট ব্যাংকের একটা বড় এফেক্ট পড়তে বাধ্য, কারণ মহিলাদের যে সমাবেশে উপস্থিতি, তাদের যেই সমাবেশের কথা শোনা বা লক্ষ্মীর ভাণ্ডারের চর্চা, এতে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু অত্যন্তভাবে চলে। তো স্বাভাবিকভাবেই এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে এবার ভোট বাক্সে। একেবারেই সত্যজিৎ দা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মূলত আজকের এই যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের যে নির্যাস, জোর প্রচারও শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী সকলেরই, এবং কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এখনও অধরা তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কি পারবে প্রথমবারের মতো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দখল করতে? প্রচারে গিয়ে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কি জানিয়েছিলেন, এবার শুনবো। প্রার্থীদের যেই হিসাবে সাড়া দেখছি, যেই হিসাবে উৎসাহ দেখছি, এবার সাধারণ জনগণের মানে চোখের মধ্যে যেটা আমি পড়ছি, এবার কোনো রকম ধর্মের সুশ্রীতে ভোট হবে। এবার পশ্চিমবঙ্গে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে উনি 74টা প্রকল্প দিয়েছেন, সাধারণ মানুষ যে হিসাবে উপকৃত হচ্ছেন, এবার উন্নয়নের নিরিখে ভোট হবে। এবার এনআরসির বিরুদ্ধে ভোট হবে, সিএ এর বিরুদ্ধে ভোট। দাদা, আপনি একটা কথা বলেন মঞ্চ থেকে যে কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে সহযোগিতা করা হবে, কি বলবেন? হ্যাঁ, ঠিকই। আজকে দেখুন, ওরা আমাদের লোকসভায় 7টি বিধানসভা আছে, 7টি বিধানসভায় ওদের জামানত জব্দ হয়েছে। তো আজকে ওরা ভোট কাটোয়ার ভূমিকা পালন করতেছে। আজকে যদি কিছু ভোট যদি ওদের দিকে যায়, তাহলে মানে বিজেপির জিতার রাস্তা প্রশস্ত হবে, তার বেশি তো কিছু হবে না। কেন যাদের বিধানসভায় একটা বিধানসভায় তাদের কোনো লিড থাকে না, তাদের 294টা বিধানসভার মধ্যে একটা মেম্বার নেই, তারা ভোট কাটোয়াই ভূমিকা পালন করে, সেই জিনিসটাই বোঝাতে চেয়েছি। কেননা আজকের এনআরসিকে রুখতে হবে, আমাদের এলাকার উন্নয়ন করতে হবে, তার একটাই বিকল্প তৃণমূল কংগ্রেস। তার মানে বলা যায় যে জোরদার কিন্তু প্রচার চলছে, আর এই প্রচারের পর নির্বাচনের ফলাফল বেরোনোর পর বোঝা যাবে যে এই গোটা লড়াইয়ে জয়ের হাসি কে হাসবে। আজকের মতো আমাদের জেলার খবর এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলায়।